আলোচনা আর খাওয়া দাওয়ায় আটকে আছে ঐক্যমত্য কমিশন। দাবি বিএনপির, সংস্কার বিচারের বাহানায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে নয়, খেলার নিয়ম বদলাতে চায় এনসিপি। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করার তদন্ত শেষ। সাবেক এডিসি সহ জড়িত 5 জন। জুলাই হতে পারে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। মোবাইল চুরি নিয়ে মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যা, ব্রিফিংয়ে র্যাব। এ পর্যন্ত গ্রেপ্তার 8। ইউপি চেয়ারম্যান সহ 63 জনের বিরুদ্ধে মামলা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাইম আবির। সারাদিন আলোচনা ও খাওয়া দাওয়াতে আটকে আছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপি গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করছে অভিযোগ করে তিনি আরও বলেন, বিচার আর সংস্কারের বাহানায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে সরকার। বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগীরা এই সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এদিকে দিনের আরেক আলোচনায় বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র। আর জানাবেন সানি মৃধা। দেশের সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। মোটা দাগে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের 70 অনুচ্ছেদ, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা ইস্যুতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এদিকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাইয়ের মাঝামাঝিতে জুলাই সনদ দেওয়ার আশা প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শুধুমাত্র আলোচনা ও খানাপিনাতেই আটকে আছে সংস্কার কমিশন। জুলাই সনদ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের সহযোগিতায় ছিল তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল, কখনো 14 দলের নামে, কখনো 13 দলের নামে, কখনো বিভিন্ন রকমের দলের নাম, আমি নাম নেব না। তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে, সারাদিন আলোচনা করে খানা পিনা খায়, সন্ধ্যাবেলা চলে যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। এনসিপি গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করছে অভিযোগ করে সালাউদ্দিন আরও বলেন, বিচার আর সংস্কারের বাহানায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশ হয়েছে, আমরা বাক ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। এদিকে দিনের আরেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র। আরও জানান, গত 15 বছর দলটির স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের কথা জনগণ জানে। জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল, করে না? এই স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলায় রাজনীতি ঢুকিয়ে দেশের ক্রীড়াঙ্গনও নষ্ট করেছে আওয়ামী লীগ। সানি মৃধা, এখন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে নয়, খেলার নিয়ম বদলাতে এসেছি।
জুলাই পদযাত্রায় অংশ নিয়ে বিকেলে জয়পুরহাটের পথসভায় তিনি কথা বলেন। একই সভায় বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। পঞ্চম দিনের মতো বগুড়া সহ 3টি জেলায় পদযাত্রায় সফর করছেন এনসিপি নেতাকর্মীরা। মাজিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জুলাই হত্যার বিচার, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং নতুন সংবিধানের দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পঞ্চম দিনের মতো বগুড়া সহ 3 জেলায় সফর করছে। শনিবার সকালে বগুড়ার পর্যটন মোটেলে উপস্থিত হন এনসিপির নেতাকর্মীরা। এ সময় জুলাই যোদ্ধা এবং অভিভাবকদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। তাদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, তাসনিম জারা, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। এরপর শহরের পলিটেকনিক মোড়ে পদযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। সেখান থেকে পদযাত্রা শেষে সাতমাথা এলাকায় পথসভা করেন এনসিপির নেতারা। পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতিতে এনসিপি নেই। পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে নয়, বরং খেলার নিয়ম বদলাতেই রাজনীতিতে আসা। সেখানে নতুন রাজনৈতিক দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, অনেক জেলাতেই প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ নয়। এছাড়াও পথসভায় নতুন সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্তর দাবি জানান দলটির নেতারা। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না, আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতেই আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। এরপর বিকেলে জয়পুরহাটে পৌঁছায় এনসিপি নেতাদের গাড়িবহর। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের আমতলী থেকে পদযাত্রা করে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অংশ নেন তারা। সেখানে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। মাঝে মাঝে সীমান্তের উপর থেকে টুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে। আমাদের মুসলমান ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশিং করে। আমরা মোদীকে বলবো অন্যদেরকে বাংলাদেশে পুশিং না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়া জয়পুরহাটের পর নওগাঁয় পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা। সাদাত শাহেদ, এখন। নতুন পুরাতন বুঝি না, আগামীতেও যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি আরও বলেন, রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশ গড়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করতে দেয়া হবে না। পরে বিকেলে ফেনীতে সুধী সমাবেশে অংশ নিয়ে জামাতের এই শীর্ষ নেতা বলেন, উন্নয়নের নামে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় এক পথসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী। পথসভায় জামায়াতের আমির বলেন, দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মেঘ যত ঘনই হোক সেটি সূর্যকে আটকে রাখতে পারবে না। পথসভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও কুমিল্লার বিভিন্ন শাখার জামায়াতের নেতৃবৃন্দ। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন, সেই রক্তের সাথে বেইমানি করতে দেয়া হবে না বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ।
আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। পরে এদিন বিকেলে ফেনীতে সুধী সমাবেশে অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, উন্নয়নের নামে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে আড়াল করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে। প্রাপ্তবয়স্ক মানুষ এই রাষ্ট্রের জন্য এক একজন সম্পদ। সে রাষ্ট্র পুনর্গঠনের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান আছে তার জায়গায়। আর সংখ্যা যখন বলা হবে তখন বোঝা যাবে যে কিছু মানুষ রাষ্ট্রের জন্য উপকারী, আবার কিছু মানুষ রাষ্ট্রের জন্য বোঝা। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। শামীমা শাম্মী, এখন। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। জানান, চলতি মাসের শেষেই শুরু হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল জানান, ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিস্তারিত প্রতিবেদনে। 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুপুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। বনশ্রী মিরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন 4তলা ভবনের ছাদে উঠে পড়েন তিনি। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। এক পর্যায়ে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা আমিরকে লক্ষ্য করে 6টি গুলি করে পুলিশ, তবে বেঁচে যান আমির হোসেন। এবার সেই ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপি মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানালেন প্রসিকিউটর গাজী তামিম। জানান, চলতি মাসের শেষেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। এদিকে সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিগত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের বিশেষজ্ঞ দিয়ে পুনর্মূল্যায়ন করতে চায় সরকার। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় সাংবাদিক সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এমন বেশ কিছু পর্যালোচনা ও সুপারিশ তুলে ধরে। একাধিক গণমাধ্যমের মালিকানা এক উদ্যোক্তায় হতে পারবে না এমন প্রস্তাবে একমত নয় বিজেসি। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাবনায় বেশ কিছু সংস্কার কমিশনের মতো গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিল। গেল 22 মার্চ কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে সাংবাদিকদের সুরক্ষার প্রয়োজনে আইন প্রণয়ন করা সহ গণমাধ্যম সংস্কারে 20টি সুপারিশমালা তৈরি করেছে কমিশন।
শনিবার সম্প্রচার মাধ্যমের সাংবাদিক সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের গণমাধ্যম কমিশনের প্রতিবেদন পর্যালোচনার বেশ কিছু পর্যালোচনা ও সুপারিশ তুলে ধরেছে। টেলিভিশনের লোকজনও কি আমরা আমাদের কথা বলছি? মনে হয় না। কোনো সংগঠন যেমন বিজেসি একটা প্রাতিষ্ঠানিক বা সংঘবদ্ধভাবে এই বিষয়গুলো কাজ করার চেষ্টা করছে। যেমন সংস্কার কমিশনের প্রতিবেদনে একজন উদ্যোক্তা একটির বেশি গণমাধ্যমের মালিক হতে পারবেন না। দেশের পরিস্থিতি ও বৈশ্বিক বাজার ব্যবস্থাপনায় এই সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন। প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, উদ্যোগ যদি নিত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবনায় একমত হলেও সাংবাদিকতার প্রবেশ পদে বেতন নবম গ্রেডে দেওয়ার সুপারিশ করে বিজেসি। সভায় সুপারিশ করা হয় ডিজিটাল প্ল্যাটফর্মের অপতথ্য রোধে নীতিমালা প্রণয়নের। আপনারা অন্তত পক্ষে মুক্ত গণমাধ্যম দিবসের আগে কিছু বাস্তবায়ন করবেন, যাতে আমাদের আমরা দেখাতে পারি বিশ্বকে যে আমাদের অবস্থা ভালো। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার অভিযোগ দীর্ঘদিনের। এটি নিরসনে বিজেসি স্বাধীন অ্যাক্রিডিটেশন গঠনের সুপারিশ করে। আর্থিক সুরক্ষা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তার কাছ থেকে আপনি স্বাধীন সাংবাদিকতা পাবেন না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে, তবে ভুল তথ্য প্রচার করলে তা অবগত করতে পারে। আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। বিগত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের বিশেষজ্ঞ দিয়ে পুনর্মূল্যায়ন করতে চায় সরকার। ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে। বিজেসি মনে করে দেশের স্বাধীন সাংবাদিকতার আমূল পরিবর্তনে সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। এবং আমরা চাই যে আপনারা এই শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে থমকে আছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল থেকে কুতুবখালী অংশের কাজ। সিঙ্গাপুরের আদালতে মামলা নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের বিষয়টি এখনও ঝুলে আছে। অন্যদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ পুরো দমে চললেও তৃতীয় সেকশনের কাজে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ, যে কারণে ব্যয় বাড়ছে 516 কোটি টাকা আর মূল প্রকল্পের ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। সারিবদ্ধ এই পিলারগুলো ঢাকার যানের চাকার গতিকে রুদ্ধ করে রাখারই যেন প্রতিচ্ছবি। মগবাজার থেকে মালিবাগের দিকে রেল লাইনের ওপর প্রায় 2 বছরের বেশি সময় ধরে এভাবেই স্থবির হয়ে আছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ অংশের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে প্রকল্পে অর্থ ছাড় আটকে দেয় ঋণ সহায়তা দেওয়া চীনের এক্সিম ব্যাংক। সিঙ্গাপুরের আদালতে মামলার নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের জট দ্রুত খুলবে এমন নিশ্চয়তা দিতে পারছে না কেউ। ঢাকার যানজট কমানোর পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো যেন দিনের বেলায়ও ঢাকার উপর দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে বাধাহীনভাবে যেতে পারে সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ঢাকা আশুলিয়া দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বিমানবন্দরের সামনে প্রথম এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। এই অংশের জমি অধিগ্রহণে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে, তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আবদুল্লাপুরের অংশের কাজ অনেকটাই এগিয়েছে। সম্পন্ন হয়েছে মূল রাস্তার ঢালাইয়ের কাজ। একই সাথে সমান্তালে এগিয়ে চলছে আবদুল্লাপুর থেকে ধৌর পর্যন্ত অংশের কাজ। এই এলাকায় তুরাগ নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হবে যান চলাচলের রাস্তা। এক্সপ্রেসওয়ের 2 পাশের উড়াল সার্ভিস সড়ক দিয়ে চলবে স্থানীয় যানবাহন, তাই মূল এক্সপ্রেসওয়ের নির্মাণের আগে সার্ভিস সড়কটি খুলে দেওয়া হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই। উড়াল সড়কের ওঠানামার র্যামগুলোর কাজও প্রায় শেষের দিকে।
প্রকল্প পরিচালকের আশা, আগামী বর্ষার আগেই বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত নিচের এক পাশের সড়ক পুরোপুরি খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। এতে এই এলাকার জনদুর্ভোগ কমে আসবে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার। আমরা যে সাইড দিয়ে ওভারহেড লাইন করব সেই জায়গা নেই। হাই ভোল্টেজ লাইন জনগণের নিরাপত্তার জন্য এটা হুমকি। আমার লেবাররা যখন কাজ করবে, ইঞ্জিনিয়াররা কাজ করবে, সেটাও একটা হুমকি। সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার দপ্তরে কাজ হচ্ছে, এখন হয়তো আল্লাহ চেয়ে হয়ে যাবে। উনি ওইটা দিলে পরে তখন আমরা প্ল্যানিং কমিশন থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে পারবো। আমার এই প্রজেক্টের আগে যে গতি ছিল, বর্তমান সরকারের সময় আরও গতি বেড়ে গেছে। 59% ওভারঅল প্রোগ্রেস, আর ফিজিক্যাল প্রোগ্রেস হলো 52%। তবে সব সংকট কাটিয়ে জোরে সোরে চলছে বাইপাইল থেকে ইপিজেড পর্যন্ত কাজ। উপরের বড় অংশের ঢালাইয়ের কাজও শেষের দিকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 44 কিলোমিটার পুরো এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের বড় বাধা সমন্বয়। একটা অংশের কাজ চলমান আছে ঢাকা আশুলিয়া যেটা, বাট অন্য অংশটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে কিছু অংশ সম্পন্ন হয়ে বাকি অংশটুকু কিন্তু বন্ধ হয়ে আছে। যদি আমরা সমন্বিতভাবে দুটো এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রাখা না যায়, তাহলে দেখা যাবে আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে যানজট কমানো সেটাতে ব্যাহত হতে পারে। শুধু তাই না, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সামনের যে অংশটুকু রয়েছে তার জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক, কারণ এখানে ইউটিলিটি লাইন যেমন সরাতে হবে, তারপরে এটা চলে যাবে কিন্তু এই দক্ষিণ সিটির মতো একটা জনবহুল ঘনবসতিপূর্ণ একটা এলাকার ভিতর দিয়ে। 17,000 কোটি টাকার এই প্রকল্পের সংশোধিত প্রকল্পে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। ডলারের দাম আর নির্মাণ ব্যয় বাড়ায় বাড়তে পারে 1000 কোটি টাকা। 2027 সালের ডিসেম্বরে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত অগ্রগতি প্রায় 60%। একদিকে যখন ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের অর্ধেকাংশের কাজ প্রায় থমকে রয়েছে, অন্যদিকে এই ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি আশাব্যঞ্জক হলেও ঠিক সময়ে শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যতদিন পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো এই পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে না পারবে, ততদিন পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের সুফল পাওয়া তো সম্ভবই না। ঢাকার অভ্যন্তরীণ যে যানজট সেটিও দূর হবে না। ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের যেই অংশের কাজ থেমে রয়েছে তা দ্রুত শুরু করে শেষ করার তাগিদ দিচ্ছেন তারা। গালিব ইবনে রিয়াজ, এখন, আশুলিয়া, ঢাকা। মোবাইল চুরির ঘটনায় কুমিল্লায় মুরাদনগরের এক পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার হামলায় জড়িত 6 জনকে গ্রেপ্তারের পর রাজধানীর র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে এই মামলায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে হত্যার 2 দিন পর 63 জনের নামে মামলা করেছে নিহতের মেয়ে। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। মুরাদনগরের বাঙ্গরায় মাসহ 2 সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর 2 দিন পেরিয়ে গেলেও এখনও নিস্তব্ধ করইবাড়ি গ্রাম। গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য বেশিরভাগ বাড়ি। মারা গেছেন 3 জন, এর কারণে মনে হয় রাস্তাঘাট ফাঁকা হইলিছে, দোকানপাট বন্ধ, এটাই দেখতেছি, বুঝছেন নি, মানুষ নাই, কিছু নাই। ঘটনার 2 দিন পর 38 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 25 জনের নামে মামলা করেছেন নিহত রুবি আক্তারের মেয়ে। এর মধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও যৌথ বাহিনী। পাশাপাশি ঘটনার তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামটিতে মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি। এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। এদিকে রাজধানীর বনশ্রী থেকে হত্যা মামলার 6 আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মোবাইল চুরির ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড। মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। বাচ্চু মেম্বার ছিল, সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনায় যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল, এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি 3-4 জন কিন্তু মেইন অ্যাকিউজ যারা এই মতটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনরা।
আমার মা ইয়াবা ব্যবসায়িক, আমার মা মাদক ব্যবসায়িক, আমার মা কুখ্যাত সন্ত্রাসী। ওরা কত কিছু বলতে, যেগুলো সব মিথ্যা অপবাদ। প্রথম ওরা যখন হামলাটা দেয়, সিসি ক্যামেরা ফুটেজটা, সিসি ক্যামেরা যে আছে এখানে ওরা দেখে নাই। পরে যখন দেখতে পারছে সিসি ক্যামেরা গুলো ভেঙে ফেলছে ওরা পরিকল্পনা ভাবে ওরা আগে সিদ্ধান্ত নিছে যে আমাদের বংশ নির্বংশ করে ফেলবে, আমাদের বংশের একটা পিঠটাও বাঁচায় রাখবে না। গত বৃহস্পতিবার এখানে নৃশংসভাবে 3 জনকে পিটিয়ে হত্যা করে গ্রামের মানুষজন। এরপর থেকে প্রতিটি বাড়িতেই এভাবে তালা ঝুলছে। মামলার আতঙ্কে এই করইবাড়ি গ্রাম এখন পুরুষশূন্য। বৃহস্পতিবার সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রুবি আক্তারের সঙ্গে ইউপি সদস্য বাচ্চুর বাকবিতণ্ডা হয়। এরপর রুবি আক্তারের বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় মা রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে হত্যা করা হয়। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। কুমিল্লার মুরাদনগরের বাহেরচরে নারীকে নিপীড়ন ও ভিডিও ছড়িয়ে দেবার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহপরণকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে কুমিল্লার আমলিয়া আদালত তোলার পর শুনানি শেষে মমিনুল হক এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে শাহপরণকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় সংবাদ সম্মেলনে ঘটনার সাথে শাহপরণের জড়িত থাকার কথা জানায় র্যাব। এই মামলায় আগামীকাল শাহপরণের রিমান্ড আবেদন করবে পুলিশ। 26 জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে ওই নারীকে ধর্ষণের পর নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে আলাদা 2টি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজত থেকে চিকিৎসাধীন রয়েছেন। আর কারাগারে আছেন ফজর আলীর ছোট ভাই শাহপরণ সহ 5 জন। সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা ট্রাক, পিকআপ এবং কাভার্ড ভ্যান শ্রমিকরা। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, পণ্য পৌঁছাতে না পারায় সরবরাহ এবং বাজারে প্রভাব পড়ছে। এ অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়বেন সবাই। যদিও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। গুলজার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সকালের সিলেট শহর, ফাঁকা সড়ক, দাঁড়িয়ে আছে ট্রাক, লরি, বন্ধ সকল ধরনের লোড আনলোড। 5 দফা দাবিতে সকাল 6টা থেকে সিলেট জেলায় সর্বাত্মক পণ্য পরিবহন ধর্মঘটের কারণে এমন চিত্র। এতে অচল হয়ে পড়েছে জেলার বাণিজ্যিক কার্যক্রম। ট্রাক, লরি মালিক ও শ্রমিকরা বলছেন, তাদের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি। এছাড়া ক্রাশার মেশিনে অভিযান বন্ধ এবং চালকদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে সব কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। কিছু মাল বহন আমরা লোড করতে পারতাম না, মানে ওটাই আমরা এখন বর্তমানে বইয়া রয়েছে। সন্ধ্যার পরে আমরা লোড লইম তো গাড়ি কেউ লই না লইলে এখন যদি সাড়ে তে তো লইম, সাড়ে না তে তো আর নাই। আন্দোলনে ব্যাহত হচ্ছে জেলা শহরের বাজার সরবরাহে। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। কালীঘাট তো মাল নিয়ে আমরা গ্রামের বাজারও বেশি না, ইয়া দেখলাম যে মাল লোন নাই। এখন তো আমরা মাল লইয়া হিন্ন যাওয়া সম্ভব না। তাকে কয় লোড লইতাম না আমরা, এটা তো আমরা গাড়ি ভেঙে লিব, এই করবো সেই করবো ডরাই তারা। এখন আমরা তো মাল লইয়া আটকে গেছি, আমরা তো বুসি মালের দোকানদারি করি, বুসি মাল লইয়া এখন আটকে গেছি। ট্রাক, লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে চলা এ আন্দোলনের পরিবহন নেতারা বলছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। আপনারা আমাদেরকে নিয়ে বসে আমাদের এই যে কোয়ারিগুলা ওপেন করে দেন, লিজের মাধ্যমে দেন, কানেকশনের মাধ্যমে দেন, দিয়ে আমাদেরকে এই সারা সিলেটের শ্রমিককে এবং সারা সিলেটের শ্রমজীবী মানুষদেরকে বাঁচার উপায় করে দেন। 48 ঘন্টা পরে ওনারা আমাদের এই দাবির সাথে এক হয়ে সারা সিলেটে গণ এবং পণ্য পরিবহনে সমস্ত ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সিলেট থেকে শুরু করে বাংলাদেশের 64টি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে। যদিও জেলা প্রশাসন আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও তারা বলছে, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে। গুলজার আহমেদ, এখন সিলেট। সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হলে ব্যাংকে তারল্যের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
দুপুর 1টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে যাতে জনগণের আস্থা ব্যাংকের উপর থাকে। তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এজন্য 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা যেন এক ধর্মীয় সম্প্রীতি এবং ঐতিহ্যের মিলন মেলা। ঢাকেশ্বরী মন্দির থেকে রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার প্রতিকৃতি স্বামীবাগ ইস্কন মন্দিরে ফিরে আনা হয়। ভক্তরা আশা করছেন প্রতি বছরই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশ নেবেন। আরও জানাচ্ছেন তাসফিহা উখরুজ। জগন্নাথ দেবের রথের চাকা আবারও ঘুরছে ঢাকার রাস্তায়। 9 দিন আগে বের হওয়া রথ এবার ফিরছে তার নিজ গৃহে। উৎসব, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের মিশেলে ঢাকেশ্বরী মন্দির পরিণত হয় এক ধর্মীয় মিলন মেলায়। সেখান থেকেই 3টি রথে করে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দেবের প্রতিকৃতি ফিরিয়ে নেওয়া হয় স্বামীবাগের ইস্কন মন্দিরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন সবাইকে সুখে শান্তিতে রাখে। এখানে সবকিছুই ভালো সুষ্ঠুভাবে হচ্ছে, তো আমাদের কাছে ভালো লাগছে। আমরা পরিবার পরিজন নিয়ে সবাই একত্রিত হয়ে সবকিছু ভালো লাগছে। ভক্তদের আশা এবছরের মতো প্রতি বছরই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে তাদের পবিত্র এই উৎসবটি। সবাই একসাথে আমরা ভগবানকে তার গন্তব্যস্থলে পৌঁছাই দিচ্ছি। সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে যেয়ে ভগবানকে দর্শন করি, বাট এই রথযাত্রার মাধ্যমে মন্দির থেকে ভগবান স্বয়ং রাস্তায় নামে আমাদেরকে দেখা দেওয়ার জন্য। এদিকে উল্টো রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সবসময় সোচ্চার থাকার আহ্বান জানান। আমাকে খুব আকৃষ্ট করে যে এখানে রথের রশিতে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে যেতে পারি। এই যে ঐক্য যেটা জগন্নাথ দেব আমাদের মধ্যে নিয়ে আসেন, সেটা সারা বৎসরের জন্য বহাল থাকে আমাদের মধ্যে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। উল্টো রথযাত্রা ঘিরে ঢাকাবাসীর অংশগ্রহণ প্রমাণ করে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং তা বজায় থাকবে সবসময়, এমনটাই প্রত্যাশা ভক্তদের। তাসফিহা উখরুজ, এখন, ঢাকা। 1 মাস টানা বৃষ্টির পর আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। শুধু কার কাউন্টি থেকে উদ্ধার করা হয়েছে 24 জনের মরদেহ। বাড়তে পারে প্রাণহানি বলছে স্থানীয় প্রশাসন। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে বেড়াতে এসে বন্যার কারণে এখনও নিখোঁজ 20 জনেরও বেশি কন্যা শিশু। বন্যায় ওই ক্যাম্পের পরিচালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন CNN। পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে টেক্সাস গভর্নর। বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের মূল আয়োজনও। এদিকে ভারতের হিমাচল প্রদেশে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। অন্যদিকে বন্যা ভূমিধসের কবলে চীনের উত্তর এবং পশ্চিমাঞ্চল। আর জানাবেন সতীর্থ কর্মকার। এক রাতের ভারী বৃষ্টিতে পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াডালিপে নদীর গতি প্রকৃতি। গেল 1 মাস ধরে টানা বৃষ্টি হলেও স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর বর্ষণে বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যার পানি। সবচেয়ে বিপাকে পড়েছেন কার কাউন্টির 50,000-এরও বেশি বাসিন্দা। আকস্মিক বন্যা কবলিত এই কার কাউন্টিতে গেল রাতে 10 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত যতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা প্রত্যেকেই কার কাউন্টির বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে টেক্সাস শেরিফ ডিপার্টমেন্ট। এছাড়াও কার কাউন্টির একটি রিভারসাইডে ক্যাম্প করতে আসা বেশ কয়েকজন কন্যা শিশুর হদিশ মিলছে না বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকে অংশ নেয়া এই শিশুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ওয়ার্ডেন সহ রেঞ্জার্সদের কয়েকটি দল। এছাড়াও বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 250-র বেশি স্থানীয় বাসিন্দাকে। যেসব এলাকার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক যানের সহায়তায় চলছে উদ্ধার অভিযান। মার্কিন আবহাওয়া দপ্তর আরও বলছে, বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য টেক্সাসের বেশ কিছু এলাকায় 4 থেকে সর্বোচ্চ 15 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর জেরে একই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে গোটা রাজ্যে আপৎকালীন জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট। We want to make sure we get information to families as quickly as we possibly can. But most importantly, we will stop at nothing
to ensure that every asset and person and plane and whatever is needed is going to be involved in the process of rescuing every last person. I want to tell y'all that we will be working around the clock 24/7 until every person is found. What I can confirm at this point, we're at about 24 fatalities. We're not going to be giving any names out at this time. We're still notifying next of kin. বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনও। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্বাস দিয়েছেন ফেডারেল সহায়তারও। এছাড়া স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের বেশ কয়েকটি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তাদের আশঙ্কা, অব্যাহত ভারী বৃষ্টির পাশাপাশি ঝড় আঘাত হানলে ব্যাহত হতে পারে উদ্ধার অভিযান। এদিকে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে হু হু করে। এখনও নিখোঁজ প্রায় অর্ধশত বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থুনাগ, বাকসায়েদ ও মান্ডি অঞ্চল। 2 সপ্তাহের এই দুর্যোগে রাজ্যটিতে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 700 কোটি রুপিতে। রাজ্যের অধিকাংশ জেলায় আগামী 7 জুলাই সোমবার পর্যন্ত জারি আছে জরুরি অবস্থা। ভিটেমাটি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য আপাতত 5,000 রুপি সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। শেষ করছি এখন সন্ধ্যা। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলোচনার খাওয়া দাওয়ায় আটকে আছে ঐকমত্য কমিশন, দাবি বিএনপির। সংস্কার বিচারের বাহানায় ক্ষমতায় থাকার চেষ্টা। পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে চায়, খেলার নিয়ম বদলাতে চায় এনসিপি। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করার তদন্ত শেষ। সাবেক এডিসি সহ জড়িত 5 জন। জুলাইয়ে হতে পারে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। মোবাইল চুরি নিয়ে মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যা, ব্রিফিংয়ে র্যাব। এ পর্যন্ত গ্রেপ্তার 8। ইউপি চেয়ারম্যান সহ 63 জনের বিরুদ্ধে মামলা। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।